গণমাধ্যমকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হয়ে থাকে। অর্থাৎ যে দেশে গণতন্ত্র রয়েছে সেখানে সংবাদ মাধ্যম হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। আর এই গণমাধ্যমের প্রধান কাজ হলো সত্য খবর সরবরাহ করে দেশের জনগণকে সচেতন করা। আর এই জনগণই হলো সংবাদ মাধ্যমের প্রধান চালিকা শক্তি। মানুষের কোথায় সমস্যা হচ্ছে, কিসে উন্নতি হয়েছে, সাধারণ মানুষের কথাই উঠে আসে সংবাদ মাধ্যমে। এবার বাংলাদেশের মুকুটে একটি নতুন খ্যাতির পালক যুক্ত করল আরএসএফ, অর্থাৎ রিপোর্টার উইদাউট বর্ডার। এই আন্তর্জাতিক সংস্থা আরএসএফের অ্যানুয়াল রিপোর্ট বলছে সাংবাদিকদের জন্য 9টি সবথেকে বিপজ্জনক দেশের তালিকায় জায়গা করে নিল বাংলাদেশ। আপনারা হয়তো ভাবছেন আমি এটিকে খ্যাতি বললাম কেন। আসলে এখন বাংলাদেশের যা অবস্থা, সেখানে বাজার অগ্নিমূল্য, মানুষ কিনে খেতে পারছে না, হিন্দু সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে, থামার নামই করছে না। কেউ কেউ আবার ভারত দখলের স্বপ্ন দেখছে। বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীদের দাবি যে তারা 4 দিনের মধ্যেই কলকাতা দখল করে নিতে পারে। ভারত তো দূরের কথা, আমেরিকাও নাকি তাদের কাছে টিকতে পারবে না। কিছু মনে করবেন না, না হেসে আর থাকা গেল না। যে দেশ ঋণের ভারে গলা অবধি পাঁকে ঢুকে রয়েছে, খাবারের জিনিসপত্রের অগ্নিমূল্যের কারণে যেখানকার মানুষ ক্ষুধায় জর্জরিত, যে দেশের অনেক জায়গায় টাকার অভাবে বিদ্যুৎ পর্যন্ত নেই, তারা দেখছে 4 দিনে কলকাতা দখলের দিবাস্বপ্ন। আর এইসব দেখেও বাংলাদেশের বর্তমান ইউনূস সরকার চুপ করে রয়েছে। তো এমন একটা দেশের সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় নিজের জায়গা করে নেওয়া খ্যাতিরই সমান কুখ্যাতি বলা যায় না। তো হঠাৎ করে কেন বাংলাদেশ আরএসএফের বিশ্ব বার্ষিক বিপজ্জনক তালিকায় উঠে এলো? এর পিছনে কি কারণ রয়েছে? লিস্টে কত নম্বরে বাংলাদেশ স্থান পেল? সবটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এছাড়াও এই তালিকায় আরও একটি বড় চমক রয়েছে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আজকে আমার গলার অবস্থা একদম ভালো নেই, তাই শুরুতেই আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে এটিকে শুরু করলাম। সাংবাদিকতা হলো দেশ বিশ্বের বিভিন্ন ঘটনা, বিষয়, রাজনীতি, সরকারের কাজকর্ম, প্রকৃতি, এই সকল বিষয়ে প্রতিবেদন তৈরি করে সাধারণ মানুষের সামনে তুলে ধরা। দেশের স্বার্থে প্রতিনিয়তই লড়াই করে চলেছে এই সংবাদ মাধ্যম। একটি স্বাধীন গণমাধ্যম দেশের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি এবং অবিচারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করার ক্ষমতা রাখে। সাংবাদিকরাই হলো সাধারণ মানুষের চোখ, যাদের মাধ্যমে জনগণ সরকারের কর্মকাণ্ডের উপর নজর রাখে। এবার এই রিপোর্টারদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আরএসএফ, অর্থাৎ রিপোর্টার উইদাউট বর্ডার, তাদের বিশ্বব্যাপী বার্ষিক সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকা প্রকাশ করেছে। 9টি দেশের এই তালিকায় 3য় স্থান দখল করে নিয়েছে বাংলাদেশ। সারা পৃথিবীর মধ্যে সাংবাদিকদের জন্য সবথেকে বিপজ্জনক দেশের তালিকায় 3য় স্থানে জায়গা করে নিল বাংলাদেশ। আর এই লিস্টের 2য় স্থানে কে আছে জানেন? সেটাই একটা বড় চমক। বাংলাদেশকে কঠিন টক্কর দিয়ে এই লিস্টের 2য় স্থানে জায়গা পেয়েছে পাকিস্তান। ভাবা যায়, রিসেন্ট শোনা যাচ্ছিল বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে নাকি ভাব ভালোবাসা বেড়েছে। শেখ হাসিনার পতনের পর ইউনূস সাহেবের সরকার অন্তর্বর্তীকালীন দায়িত্ব নেওয়ার পর পাকিস্তান ওনাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছিল। ঢাকার ডেপুটি হাই কমিশনার কদিন আগেই ঘোষণা করেছেন যে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ফের সরাসরি ফ্লাইট পরিষেবা শুরু হতে চলেছে। রিপোর্ট অনুযায়ী এটাও জানতে পারা যাচ্ছে যে 2025-এ বাংলাদেশের বাণিজ্য অনুষ্ঠানে পাকিস্তানের বিজনেসম্যানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর জামান বাংলাদেশের সাথে পাকিস্তানের পারমাণবিক চুক্তির আহ্বান জানিয়েছেন। কথায় আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। পাকিস্তান এবং বাংলাদেশ একটু কাছাকাছি আসতেই তারা বিশ্বের সাংবাদিকদের জন্য বিপজ্জনক তালিকার শীর্ষে একেবারে পরপর দুটি স্থান দখল করে নিল। আরএসএফের প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছর অর্থাৎ 2024-এ পাকিস্তানে 7 জন এবং বাংলাদেশে 5 জন সাংবাদিক প্রাণ হারিয়েছে। আরএসএফের ডিরেক্টর জেনারেল ব্রুটিন বলেছেন যে এই সাংবাদিকরা ন্যাচারালভাবে মারা যাননি, এদের হত্যা করা হয়েছে। পাকিস্তানের সঙ্গ সবে শুরু, তাই এই অবস্থা। সম্পর্ক বেশ মাখো মাখো জায়গায় গেলে পাকিস্তান বাংলাদেশের যে কী হাল করে ছাড়বে সেটা ভেবেই গায়ে কাঁটা দিচ্ছে। আপাতত এই দুই দেশের লক্ষ্য একটাই, ভারত বিদ্বেষ। গত কয়েক বছর ধরেই বাংলাদেশের সাংবাদিক পেশার সাথে যুক্ত ব্যক্তিদের হুমকির সম্মুখীন হতে হয়েছে। ইউনূস সরকারের আমলেও রিপোর্টারদের উপর গাজোয়ারি, ক্ষমতা প্রয়োগের অভিযোগ উঠেছে। বর্তমান বাংলাদেশ সরকারের আমলে 354 জন সাংবাদিককে হেনস্থা এবং 167 জন রিপোর্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে, এমনটাই রিপোর্ট বলছে। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণেরও অভিযোগ উঠেছে। বাংলাদেশের প্রথম সারির দুইটি সংবাদ মাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের প্রধান কার্যালয়ের সামনেও কয়েকদিন আগেই বিক্ষোভ করতে দেখা গিয়েছে একদল গোষ্ঠীকে। এমনকি বিক্ষোভকারীরা প্রথম আলোর দুইটি জেলা কার্যালয়ে ভাঙচুর চালিয়েছে বলেও জানতে পারা গেছে। সেক্ষেত্রেও অভিযোগ উঠেছে, ইউনূস প্রশাসন সেই বিক্ষোভ কড়া হাতে দমন করেননি। এদিকে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বিবিসিকে বলেছেন যে ভারতীয় গণমাধ্যমগুলিতে বাংলাদেশ সরকারকে নিয়ে ভুল খবর প্রচার করা হচ্ছে। আচ্ছা, কোনটা ভুল খবর? চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অ্যারেস্ট করা হয়েছে এটা, নাকি সন্ন্যাসীর হয়ে আদালতে সওয়াল করার জন্য রমেন রায়কে মারধর এবং তাঁর আইসিইউতে ভর্তি? ক্রমাগত হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুর, আগুন ধরিয়ে দেওয়া, দেবদেবীর মূর্তি ভাঙা, তারেক রহমানের বাংলাদেশের হিন্দুদের লাথি মেরে তাড়ানোর হুমকি, বিএনপি নেতা রুহুল রিজভীর বাংলা, বিহার, উড়িষ্যার দাবি, বাংলাদেশের নেতা মিনাজের হিন্দু ধর্মত্যাগের হুমকি। মিনাজ আরও বলেন, কলকাতা, আগরতলা, 7 সিস্টার্স দখল করব, ভারতকে টুকরো টুকরো করব। আর কত বলবো, এই সবই কি অপপ্রচার? এইসব দেখেও ইউনূস সরকার এক প্রকার চুপ করে রয়েছেন। উল্টে 5ই ডিসেম্বরের বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং অন্যান্য পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মোহাম্মদ ইউনূস দাবি করেছিলেন যে বাংলাদেশে হিন্দুদের উপর কোনো অত্যাচারই হচ্ছে না, সবটাই নাকি ভারতীয় সংবাদ মাধ্যমের বানানো গল্প। ঠিক তার দুদিন বাদে অর্থাৎ 7ই ডিসেম্বর ইউনূস সরকারের প্রেস সচিব শফিকুল আলম সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে স্বীকার করে নিয়েছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতন হয়েছে। ইউনূস সাহেব বলছেন হয়নি, সবটাই মিথ্যে গল্প, আবার ওনারই প্রেস সচিব বলছে ঘটেছে। মানে ভাবুন কতটা হাস্যকর। আর এই আরএসএফ যে সাংবাদিকদের জন্য বিশ্ব বিপজ্জনক লিস্ট প্রকাশ করলো, তাতে বাংলাদেশ 3য় স্থান দখল করলো, সেটা তো আর মিথ্যে নয়। বাংলাদেশের কট্টরপন্থী নেতারা এবং প্রাক্তন সেনাকর্মীরা বারবার ভারত দখলের হুঙ্কার দিচ্ছেন। এমন করছেন যেন ভারতের সাথে যুদ্ধ করতে না পারলে তাদের ভাত হজম হচ্ছে না। এই ভাতই কদিন পাবেন তার ঠিক নেই। কারণ বর্তমানে বাংলাদেশে খাদ্য উৎপাদনের যা অবস্থা, তাতে চাল, আলু, পেঁয়াজ, ডিম, সবজি সবটাই বাইরে থেকে না কিনলে দেশের কোটি কোটি পরিবারের পাতে খাবার জুটবে না। জানতে পারা যাচ্ছে ভারত ছাড়া অন্যান্য দেশগুলি খাদ্যপণ্যের বিক্রির জন্য যা দাম হেঁকেছেন তা শুনে ভিড়মি খেয়েছেন বাংলাদেশের খাদ্য উপদেষ্টা। কিন্তু
এত কিছুর পরেও ভারত 8ই ডিসেম্বর বাংলাদেশকে 100 টন চাল পাঠিয়েছে। ঋণের বোঝা সামলাতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। বিগত কয়েকদিনে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে বাংলাদেশের জনগণ। তারা আশা করেছিল যে হাসিনা সরকারের পতনের পর ইউনূসের সরকার তাদের সকল জ্বালা প্রশমিত করবে, কিন্তু বিশেষ কোনো পদক্ষেপ দেখা যায়নি ওনার তরফ থেকে। খিদের জ্বালা বড় জ্বালা। তাই এই মুহূর্তে ইউনূস প্রশাসনের উচিত নিজের দেশের সাধারণ মানুষদের সব চাহিদা মেটানোর চেষ্টা করা, নাকি ভারত বিদ্বেষ। বাংলাদেশের সকল নেতা এবং প্রভাবশালী ব্যক্তিদের এখন এটাই দেখা উচিত যে তাদের দেশের সাধারণ মানুষ রাতে পেট ভরে খেয়ে যেন শান্তিতে ঘুমোতে পারেন। না হলে খিদের জ্বালায় যে ক্ষোভ সৃষ্টি হচ্ছে তা বিস্ফোরিত হলে ইউনূস সরকারেরও হাসিনা সরকারের মতো অবস্থা হতে খুব একটা সময় লাগবে না। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে এটিকে লাইক করবেন, বেশি করে শেয়ার করে এটিকে অনেকের কাছে পৌঁছে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নিজের মা বাবার খেয়াল রাখবেন।